কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ১৩তে আজ আপনারা শুনবেন কুলি ও ৩ সুন্দরী রমণীর গল্প সপ্তম ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। অনেক গল্প কাহিনী শোনালাম তাকে, সেও শোনালো। খুশিতে ভরে গেল আমাদের মন। নানা রকম খানাপিনা করলাম। এত খাবার দাবারে ঘর ভর্তি যে শখানিক লোক সারা বছর ধরে খেয়েও তা ফুরাতে পারবে না। আমার ব্যবহারে মুগ্ধ হলো কিশোর। তাকে যে আমি গভীর ভালোবাসার চোখে দেখছি সে কথা বুঝতে বেশি দেরি হলো না তার। সারা রাত বেশ নিশ্চিন্তে ঘুমালো সে, আমিও ঘুমালাম। সকালে উঠে হাত মুখ ধুয়ে দুজনে নাস্তা করলাম। তারপর নানা রকম মজার মজার কিস্সা শোনালাম তাকে। খেলাধুলা করলাম অনেকক্ষণ ধরে। তারপর সুগন্ধি আতর দেওয়া জলের চৌবাচ্চায় অবগাহন করে গোসল করলাম আমরা। দুপুরের খানাপিনা সেরে একটু বিশ্রাম করে আবার শুরু হলো আমাদের গল্প, খেলাধুলা। রাত্রিবেলায় পরিপাটি করে বিছানা পেতে দিলাম তাকে। দুজনে একসঙ্গে বসে মাংস, রুটি, মাখন, ফল, দুধ, মধু, মন্ডা মিঠাই দিয়ে রাতের আহার শেষ করে ঘুমিয়ে পড়লাম। দিনের পর দিন এইভাবে খেলাধুলা হাসি হুল্লোড়ের মধ্য দিয়ে কেটে যেতে লাগলো। তার মা বাবার অদর্শন, তার মরণ ভীতি সব ভুলিয়ে দিলাম আমার বন্ধু সুলভ ব্যবহার দিয়ে। এইভাবে কি করে যে ৪০টা দিন কেটে গেল আমিও টের পাইনি, সেও বুঝতে পারেনি। সেদিন সে ফিরে যাবে তার দেশে, তার বাবা আসবে তাকে নিয়ে যেতে। সকালে উঠেই এক হাঁড়ি গরম জল বসালাম। গরম জল ঠান্ডা জল মিশিয়ে খুব আচ্ছা করে ঘষে মেজে স্নান করালাম তাকে নিজের হাতে। খুব ভালো করে দামি সাজ পোশাকে সাজালাম। আতরের খুশবু ছড়িয়ে দিলাম তার গায়ে। পালঙ্কের উপর শুয়ে শুয়ে সে ভাবছে তার বাবা আসবে, সে চলে যাবে। আর আমি ভাবছি এই কদিনের দোস্ত আবার কোথায় হারিয়ে যাবে। মনটা বেশ খারাপ হয়ে যায়। ছেলেটা তন্ময় হয়ে কি ভাবছে দেখে আমি কথা বললাম, কি গো, কি খাবে বলো সাহেব? ছেলেটা বলল, তরমুজ খাবো। একটা বড় সড়ো পাকা তরমুজ নিয়ে এলাম। পালঙ্কের উপাসের দেয়ালে টাঙানো ছিল একখানা ছুরি। তরমুজটা কাটবো বলে ছুরিটা নামিয়ে আনার জন্য উঠে দাঁড়ালাম পালঙ্কের উপরে। কাঁটায় ঝুলানো ছুরিটা খুলে হাতে নিয়েছি, এমন সময় ঘটল সেই কাণ্ডটা। ছেলে মানুষের খেয়াল, দুষ্টুমিতে ভরা মন। আমি যখন নাগালের খানিকটা উপরে ঝুলানো সেই ছুরিটা হাতের মুঠোয় খুলে নেবার জন্য কসরত করছি, তখন তা দেখে হয়তোবা শিশুসুলভ সারল্যে মজা অনুভব করছিল ছেলেটা। আমার উঁচু হয়ে যাওয়া পায়ের গোড়ালিতে সুরসুরি দিল। ওই অবস্থায় আমার কি দশা হয় তাই দেখার জন্য মজায় পেয়ে বসেছিল তাকে। অতর্কিতে তার কাতুকুতুর জন্য আদৌ প্রস্তুত ছিলাম না আমি। চমকে উঠে পাটা সরিয়ে নিতে গিয়েই শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম ছেলেটার উপরে। চিত হয়ে শুয়েছিল সে। আমার হাতের শানিত ছোড়া আমূল বিদ্ধ হয়ে গেল তার বুকে, আর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়ে গেল আমারই হাতের উপর। মালকিন, তখন আমার কি অবস্থা একবার কল্পনা করুন। আমি প্রায় উন্মাদ হয়ে গেছি। নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে কুটি কুটি করতে লাগলাম। কেঁদে গড়াগড়ি দিচ্ছি, হাত পা ছুটছি, চোখের জলে বন্যা বয়ে চলেছে। হায় আল্লাহ, এ কি হলো? এ কি করলাম আমি? কি এমন পাপ আমি করেছিলাম যার জন্য এই শোক অনুতাপে পুড়তে হলো আমাকে? না, একেই বলে নিয়তি। একটা দিন পরে হলেও গণৎকারের ভবিষ্যৎবাণী তো সত্য হলো। হে আল্লাহ, তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। এই জীবন আমি আর রাখতে চাই না। আমাকে মৃত্যু দাও, আমি মরতে চাই। ছেলেটার বাবা বৃদ্ধ জহুরি আসবে সন্ধ্যাবেলা। কি করে তার সামনে দাঁড়াবো আমি? কি ভাষায় সান্ত্বনা দেব তাকে? না না, আমি পারবো না। পুত্র শোকের সেই নিদারুণ দৃশ্য আমি নিজের চোখে কিছুতেই দেখতে পারবো না। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। গুপ্ত দরজা বন্ধ করে
মাটি চাপা দিয়ে গর্তটা বুজিয়ে দিলাম। মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে ভাবলাম, এখন কি করা যায়? কোনো জায়গায় লুকিয়ে থেকে সমস্ত ব্যাপারটা প্রত্যক্ষ করতে হবে, তা না হলে ওই নফরগুলো আমাকে দেখতে পেলেই খুন করে ফেলবে। আবার সেই গাছটার উপরে উঠে গেলাম। একটা ডালে পাতার আড়াল করে বসে রইলাম। ঘণ্টাখানিক বাদে সেই জাহাজটা এসে ভিড়ল। নেমে এলো সেই 10 জন নফর আর সেই বৃদ্ধ জহুরি। হন হন করে এগিয়ে এলো আমার গাছের নিচে। গুপ্ত দরজার জায়গায় চোখ পড়তেই ভয়ে শিউরে উঠল তারা। এ কি, গর্তের মাটি তো মনে হচ্ছে সদ্য সরানো হয়েছে। তবে তবে কি বাছা আমার বেঁচে নাই? জহুরি চিৎকার করে ওঠে, আরে তোমরা হা করে দাঁড়িয়ে কি দেখছো? চটপট মাটি সরাও, দরজা খুলে নিচে যাও, নিয়ে এসো আমার জানের কলিজাকে। নফরগুলো অনায়াসেই সদ্য বুঝানো মাটিগুলো সরিয়ে ফেলে নিচে নেমে গেল। গাছের উপরে বসে বসে সব দেখতে লাগলাম আমি। ছেলের নাম ধরে তারদ স্বরে ডাকতে লাগলো বৃদ্ধ, কিন্তু কে উত্তর দেবে? সে তো বেঁচে নাই। আমার হাতের ছুরি তার বুকে বিদ্ধ হয়ে গেছে। সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে সে। সে ঘুম আর কোনো দিন ভাঙবে না তার। নফররা এসে বৃদ্ধকে নিচে নিয়ে গেল। সেই ভয়াবহ দৃশ্য দেখে তার যে কী অবস্থা আমি গাছের ডালে বসেই তা অনুমান করতে পারলাম। একটু পরেই নফরগুলো ধরাধরি করে বৃদ্ধর অচৈতন্য দেহটা উপরে নিয়ে এসে গাছের তলায় শুইয়ে দিল। চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতেই জ্ঞান ফিরে এলো তার। ছোট্ট শিশুর মতো চিৎকার দিয়ে কেঁদে উঠল। সে দৃশ্য আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই বুঝি নিচে পড়ে যাব। এরপর নফরগুলো নিচে নেমে গিয়ে ছুরিবিদ্ধ কিশোরকে উপরে নিয়ে এলো। পাশেই একটা জায়গায় কবর খোঁড়া হলো। কবরের তলায় তার মৃতদেহটা শুইয়ে দিয়ে মাটি চাপা দিল তারা। তারপর পাতালপুরীর সামানপত্তর সব জাহাজে তুলে নিয়ে চলে গেল। আমি গাছ থেকে নিচে নামলাম। সেই ছোট্ট দ্বীপটার চারিদিকে চক্কর দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। চারিদিকে অনন্ত জলরাশি। যত দূর চোখ যায় তীরের সন্ধান নাই। অথচ তীরের সন্ধান ছেড়েই দিয়েছি এমন সময় একদিন দেখলাম সমুদ্র শুকিয়ে যাচ্ছে ক্রমশ। অবাক কাণ্ড, এমনও আবার হয় নাকি? কয়েক ঘন্টার মধ্যে দেখলাম জল সরে গিয়ে বালির চড়া পড়ে গেছে। যত দূর চাই শুধু ধু ধু করা বালি। হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে এলো। দেখলাম শক্ত মাটির আসল তীরে পৌঁছে গেছি আমি। কৃতজ্ঞতায় মাথা নত হয়ে এলো তার উদ্দেশ্যে। মাঠের পথ বেয়ে হেঁটে চলেছি। এমন সময় দেখলাম দূরে এক লাল আগুনের শিখা। মনে একটু আশা হলো, কাছেই কোনো লোকালয় আছে হয়তো বা কেউ ভেড়া পোড়াচ্ছে। কিন্তু কাছে আসতেই ভুল ভাঙল। অবাক হয়ে দেখলাম এক বিরাট প্রাসাদ, আর গোটা প্রাসাদটাই পিতলের তৈরি। সূর্যাস্তের লাল আভা এসে পড়েছে পিতলের উপর, তাই মনে হচ্ছে গনগুনে আগুনের এক কুণ্ড জ্বলছে। প্রাসাদের সামনে দাঁড়াতেই 10 জন যুবক এসে দাঁড়ালো প্রাসাদের সিংহ দরজায়। তারা সবাই সুঠামদেহী সুন্দর সুপুরুষ, কিন্তু সবারই বাঁ চোখ কানা, ঠুলি পরা। তাদের পাশে এসে দাঁড়ালো এক অতিশয় বৃদ্ধ। জরা বার্ধক্যে গায়ের চামড়া ঝুলে পড়েছে, কিন্তু দেখলে বোঝা যায় যৌবনে এক রূপবান পুরুষ ছিল সে। 8 জন সঙ্গী নিয়ে এগিয়ে এলো বৃদ্ধ। শুধু 2 জন দাঁড়িয়ে রইল আগের জায়গায়। সবাই আমাকে স্বাগত জানালো, আমিও সালাম জানালাম। তারপর আমার ভাগ্য বিড়ম্বিত জীবনের এক নিষ্ঠুর কাহিনী সব খুলে বললাম তাদের কাছে। আমার দুঃখের কাহিনী শুনে তারাও খুব দুঃখিত হলো। সাদরে প্রাসাদের অন্দরে নিয়ে চলল। বিরাট প্রাসাদ, মহলের পর মহল পার হয়ে চলেছি, কিন্তু শেষ আর হয় না। প্রাসাদ কক্ষগুলো আগাগোড়া সাজানো গোছানো, ঝকঝকে তকতকে। শেষে প্রকাণ্ড দরবার কক্ষে এসে আমরা থামলাম।
এইটি সবচেয়ে বড় কক্ষ এবং প্রাসাদের ঠিক মাঝখানে কি সুন্দর করে সাজানো, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। 10খানা বিরাট বিরাট পারস্যের মূল্যবান গালিচায় মোড়া দরবার কক্ষের চারপাশ, আর মাঝখানে সুন্দর সব কাজ করা আর একখানা আরও দামি গালিচা পাতা। বৃদ্ধ গিয়ে বসলো সেই গালিচায়, আর যুবকরা গিয়ে বসলো চারপাশের সোফায়। বৃদ্ধ করো জোরে আমাকে বলল, মালিক, মেহেরবানি করে বসুন। আমাকে একটা সবচেয়ে উঁচু আসন দেখিয়ে বসতে অনুরোধ জানালো সে। তারপর বলল, চুপ করে বসুন ওখানে, কোনো কথা বলবেন না। আমরা আপনার জন্য প্রার্থনা জানাবো তার কাছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল বৃদ্ধ, তারপরেই উঠে দাঁড়ালো। এদিক ওদিক পায়চারি করলো একটু, তারপর মাংস আর মদ এলো আমাদের জন্য। অন্য 10 জন এবং আমি মোট 11 জন একসঙ্গে বসে খানাপিনা সারলাম। বৃদ্ধ নিজে হাতে করে আমাদের এঁটু কাঁটা পরিষ্কার করল, তারপর আবার তার নিজের জায়গায় গিয়ে বসল, কিন্তু কোনো কথা বলল না। বেশ রুক্ষ মেজাজেই যুবকদের একজন বলল, আরে, প্রার্থনা জানাবার জন্য আমাদের দরবারি সমানপত্র না এনেই বসে পড়লে যে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, উঠে অন্য ঘরে চলে গেল। এক এক করে 10 বারে সুদৃশ্য সাটিনের ঢাকনায় ঢাকা 10টা পাত্র এবং 10টা চিরাগ বাতি নিয়ে এসে ওই যুবকদের প্রত্যেকের পাশে রাখল, কিন্তু আমার জন্য কিছুই আনল না সে। যে যার সবার পাত্রগুলো হাতে তুলে নিয়ে মুখের ঢাকনা খুলে ফেলতে দেখলাম উনুনের ছাই, চিরাগের কালি আর কাজলে ভরা সেই পাত্রগুলো। ওরা সবাই ফুপিয়ে কেঁদে উঠল, আমাদের পাপের ফল। ছাইগুলো নিজের নিজের মাথায় ছড়িয়ে দিল, মুখে মাখল চিরাগের কালি, আর ডান চোখে পড়ল সেই কাজল। ভোরবেলা আবার সবাই ধুয়ে মুছে সাফ করলো সেই ছাই কালি আর কাজল। সাফ করা পোশাক পরল, একেবারে ফিটফাট সাহেব আবার আগের মতোই। ওদের এইসব কাণ্ডকারখানা দেখে তো আমার আক্কেল গুরুম। ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। কৌতূহল হলো, কিন্তু কোনো কথা বলার উপায় নাই। আগেই বারণ করে দিয়েছে বৃদ্ধ, কোনো কথা বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে শুধু। কিন্তু এইরকম কৌতূহল কি আর দমন করা যায়? পরপর 3 রাত্রি কেটে গেল, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। ওদের কাছে জানতে চাইলাম, আচ্ছা মালিক, এইসব কি ব্যাপার স্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। আমি জানি এইসব কথা জানতে চাওয়া বারণ আছে, কিন্তু এমন অদ্ভুত সব কর্মকাণ্ড না জেনেই বা থাকি কি করে বলুন? আমার ভাগ্যে যা আছে হবে, তবু আমি আজ শুনবই। বলুন না, কেন আপনাদের সবার বাঁচকটা কানা? আর প্রতি রাতে কেনই বা আপনারা মাথায় মাখেন ছাই? মুখে মাখেন কালি আর চোখে পড়েন কাজল? এই কথা জিজ্ঞেস করছো কেন? তোমার যে সর্বনাশ হবে, কেন জানতে চাইছো এসব? আমি তখন বেপরোয়া বললাম, তা হোক, তবুও বলুন, আমি শুনতে চাই। কিন্তু সেই কথা শুনলে তোমারও বাঁ চোখটা যাবে। আমার তখন গল্প শোনার নেশায় চেপে বসেছে, তাই বললাম, আরে তা যাক, তবুও বলুন, আমি শুনব। সারা জীবন ধরে একটা অদম্য কৌতূহল জীবিত রাখার চেয়ে আমার বাঁ চোখটা কানা হওয়াও ভালো। কৌতূহল যদি কুড়ে কুড়ে খায় আমাকে, তবে কি হবে আমার চোখ দিয়ে? আপনারা বলুন। আমার ভাগ্যে যা ঘটে ঘটুক, আমি শুনবই। তখন সেই যুবকদের একজন বলল, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের দোষে বাঁ চোখ হারিয়েছি, তুমিও হারাবে তোমার নিজের দোষে। এই জন্য পরে আমাদের দায়ী করো না। কিন্তু তোমার বাঁ চোখ কানা হবার পর কিন্তু তোমার এখানে ঠাঁই হবে না, কারণ মাত্র 10 জনেরই জায়গা আছে এখানে, 11 জনের জায়গা আর হবে না। এমন সময়ে সেই বৃদ্ধ একটা জ্যান্ত ভেড়া নিয়ে ঢুকলো ঘরে। কোনো কথা বলল না, একখানা ছুরি দিয়ে জবাই করে মারল ভেড়াটাকে, ছাল চামড়া ছাড়িয়ে আবার চলে গেল। যুবকদের একজন বলল,
এই ভেড়ার চামড়ার মধ্যে তোমাকে ভরে সেলাই করে এই প্রাসাদের উপরের চূড়ায় রেখে আসা হবে। রুক পাখি জানো, একটা আস্ত হাতিকে ঠোঁটে তুলে উড়ে যেতে পারে। সেই রুক পাখি এসে তোমাকে তুলে নিয়ে যাবে। তার ধারণা তুমি বুঝিবার সত্যিই একটা বেড়া, তোমাকে ফলার বানিয়ে খাবে, এই তার ইচ্ছা। উড়তে উড়তে সে গিয়ে বসবে একটা বিরাট উঁচু পাহাড়ের মাথায়। মানুষের সাধ্য নাই সেখানে উঠে। তোমাকে সেলাই করে ভরার আগে একটু ছুরি দিয়ে দিব সঙ্গে। তুমি সেই ছুরি দিয়ে সেলাই কেটে বেরিয়ে আসবে। ভয় নাই, রুক পাখি কখনো মানুষ খায় না। তোমাকে দেখা মাত্রই সে উড়ে পালিয়ে যাবে। তারপর তুমি চলতে থাকবে। চলতে চলতে একসময় দেখতে পাবে এক বিশাল প্রাসাদপুরী। এই প্রাসাদের চেয়ে প্রায় 10 গুণ বড়, আর এর চেয়ে 1000 গুণ সুন্দর সাজানো গোছানো ঝলমলে। বলতে গেলে সারা প্রাসাদটাই সোনার পাতে মোড়া। দেয়ালে দেয়ালে হিরে চুনি পান্না বসানো। দেখে তোমার তাক লেগে যাবে। এমনটা হয়তো তুমি রূপকথার গল্পেই পড়েছ, কিন্তু নিজের চোখে দেখনি কখনো। এখানেই তোমার বাঁ চোখ কানা হবে। আমরা সবাই যেভাবে বাঁ চোখ হারিয়েছি, তুমিও ঠিক সেইভাবেই হারাবে। প্রতিদিন রাত্রে আমরা তার কাছে এইভাবেই প্রার্থনা জানিয়ে একটু আত্মতুষ্টি লাভ করি মাত্র। এই হলো মোটামুটি ব্যাপার। বিস্তারিত বিবরণ শোনার দরকার কি, আপনা থেকেই তো সব জানতে পারবে। দেখলাম তারা আমাকে ভেড়ার চামড়ার মধ্যে ভরবার তোড়জোড় করছে। আমার হাতে একটা ছুরি দিয়ে বলল, এটা তোমার সঙ্গে রাখো, সেলাই কেটে ফেলবার সময় দরকার হবে। ছুরিটা নিলাম। ওরা আমাকে ভেড়ার চামড়ার খোলের মধ্যে পুরে সেলাই করল। তারপর কাঁধে তুলে নিয়ে রেখে এলো প্রাসাদের চূড়ায়। কয়েক মুহূর্তের মধ্যেই দেখলাম ঈগলের মতো প্রকাণ্ড বড় একটা পাখি উড়ে এসে ছোঁ মেরে আমাকে তুলে নিয়ে গেল মহাশূন্যে। ভয়ে হাত পা হিম হয়ে গেল আমার। যদি তার ঠোঁট থেকে খসে পড়ে যায়, যদি আমার ভার সে বইতে না পারে। কিন্তু না, আমাকে নিয়ে গিয়ে নামালো মানুষের ছোঁয়ার বাইরে এক পর্বত শিখরে। ঝটপট ছুরিটা দিয়ে সেলাই কেটে লাফিয়ে বেরিয়ে আসলাম। তারপর পাখিটাকে ভয় দেখাবার জন্য বিকট এক আওয়াজ তুলে চিৎকার দিলাম। নিমেষেই উড়ে পালিয়ে গেল সে। এবার ভালো করে দেখলাম কি বিশাল তার আকার, কি ভয়ঙ্কর তার রূপ। 10টা হাতি জোড়া দিলে যা হয় সেই রকম তার বপু। আর 20টা উট পাখির পিঠে পিঠে উঠে দাঁড়ালে যতটা উঁচু দেখাতে পারে ততটাই সে উঁচু। আর তিলমাত্র দেরি না করে চলতে লাগলাম। কৌতূহলে এমনই বস্তু, তার নিবৃত্তি না হওয়া পর্যন্ত সে হন হন করে আপন ইচ্ছায় চলতে থাকে। আমার আর ধৈর্য সয় না। দ্রুত পায়ে হাঁটতে থাকি। সেই প্রাসাদের সন্ধান চাই চাই। দুপুর নাগাদ এসে পৌঁছালাম সেই প্রাসাদের সামনে। ওই 10 জন যুবক প্রাসাদের অনেক গুণকীর্তন শুনিয়েছিল আমাকে। তা থেকে মোটামুটি একটা ছবি এঁকে নিয়েছিলাম মনে মনে। কিন্তু চোখের সামনে যা প্রত্যক্ষ করলাম তা কল্পনাতীত। এমন সুরম্য প্রাসাদ আমি জীবনেও দেখিনি কখনো। সিংহদরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। 99টা বিরাট বিরাট চন্দন কাঠের দরজা পেরিয়ে প্রাসাদের মাঝখানের প্রশস্ত কক্ষে এসে দাঁড়ালাম। যেদিকেই তাকায় হীরা চুনি পান্নার মেলা। দেয়ালের গায়ে বসানো এইসব অমূল্য রত্নগুলো ঝকঝক করছে। মনে হলো দুনিয়ার সব মণিমাণিক্যই বুঝি এইখানে রাখা হয়েছে। একটা ঘরে দেখলাম বেহেশতের পরীর মতো পরমা সুন্দরী 40টি যুবতী। আমার তেমন কোনো ভাষা নাই যে তাদের রূপের বর্ণনা দিতে পারি। এক কথায় এমন নিখুঁত আর অনিন্দ্য সুন্দরী নারী সারা দুনিয়া ঢুঁড়েও একটাও মিলবে না। আর কি আশ্চর্য, 40 জনের প্রত্যেকেই একই রকম দেখতে। কারো সঙ্গে কারো এক ফোঁটা অমিল নাই। হুবহু সবাই এক ছাঁচে ঢালা পুতুলের মতো। আমাকে দেখে তারা উঠে দাঁড়ালো। মধুঝরা মিষ্টি গলায় স্বাগত জানালো। তুমি আমাদের আজ মেহমান, আমাদের কাছে মন খুলে প্রাণ খুলে দাও, আনন্দ করো,
তুমি আমাদের ঘরের লোক আজ। একটা উঁচু মঞ্চের উপরে নিয়ে গিয়ে বসালো আমাকে, আর ওরা বসলো নিচে দামি কার্পেটের উপর। বলল, মালিক, আমরা তোমার দাসী, যা হুকুম করবে তাই করে ধন্য হব আমরা। তুমি আমাদের প্রভু, মাথার মণি, তোমার আগমনে আমরা আনন্দে আত্মহারা। তুমি আমাদের ভাগ্য বিধাতা, তোমার সুখেই আমাদের সুখ, তোমার আনন্দেই আমাদের আনন্দ, তোমার ইচ্ছাতেই আমাদের ইচ্ছা। আমরা সবাই একান্তভাবে শুধুই তোমার। একজন তোয়ালে আর গরম জল নিয়ে এলো, আর একজন আমার পা ধুয়ে দিল। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 13 কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প সপ্তম ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার এক একটি নতুন পর্ব নিয়ে আমি খালিদ ইবনে ওয়াদুদ হাজির হই প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।